আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। অর্থাৎ একটি বেদনাদায়ক ঘটনা হিসেবে এটি সাড়া ফেলেছে। যতটুকু জানতে পেরেছি এটি পটিয়া এলাকার রাস্তা। এই ভিডিওটি একটি গ্রুপে পোস্ট হয়েছে। সেখানকার কমেন্ট বক্সের সূত্র ধরে জানা গেছে কোন একটি পিচ্ছিল কিছু একটা ছিল রাস্তায় যেখানে বাইকারটি অর্থাৎ বাইক পড়ে তারপর বাইকারটি রাস্তায় পড়ে যান। আর পেছন থেকে এই বাসটি ছিল, এই বাসের নিচে পড়ে যান। তো যে ঘটনাটি যে বাস চালক বুঝতে পেরেছেন যে তার বাসের নিচে কিছু একটা পড়েছে। তারপর তিনি বাসটি থামালেন। দেন আবার তিনি বাস টান দিলেন। তখনই অর্থাৎ পেছনের চাকা এই বাইকারের উপর দিয়ে যায়। আর তখনই ধারণা করা হয় তার মৃত্যু হয়। যদি এটি না হতো তাহলে কিন্তু তার মৃত্যু হতো না। এটি বলা যায় যে ইচ্ছাকৃত একটি ঘটনা। আর এর জন্য পুরো দায় বাস চালককে দেয়াই যায়। আমিও এতে একমত। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বাস চালক সবকিছু বুঝার পরও কেন বাসটি টান দিল? আপনারা হয়তো ইতিমধ্যে এখানে চিল্লাপাল্লা বা অনেকের ইয়েতে শুনেছেন যে ধর, ধর, ধর চালক অর্থাৎ বাস চালককে ধরার যে বিষয়টি। কোন একটি দুর্ঘটনা ঘটলেই বড় যে গাড়ি থাকে সেটি বাস হোক, ট্রাক হোক, প্রাইভেট কার হোক অর্থাৎ যে যানবাহন বড় সে যানবাহনের চালককে আমরা ১ম এ দোষারোপ করি এবং ইনস্ট্যান্ট তাকে মারধর করি। সেখানে মরল না বাঁচলো অর্থাৎ তার দোষ আছে কি নেই সেটি আমরা দেখি না। এই ঘটনাতেও ঠিক তাই হয়েছে। যদি এখানে বাস চালককে ধরতে পারতেন এখানকার আ মানুষ যারা আশপাশে ছিলেন, তাহলে তারা হয়তো পিটিয়ে বাস চালককে মেরে ফেলতেন। বাসের স্টাফ যারা আছে তাদেরকে মেরে ফেলতেন। না মারলেও বড় ধরনের অ্যাটাক তার উপর হতো। এই যে বাস চালক, ট্রাক চালক বা যাদের সাথে দুর্ঘটনা ঘটে এইসব চালকদের মনে যে ভয় যে আমি যদি এখানে দাঁড়াই অর্থাৎ তাকে বাঁচানোর জন্য দাঁড়াই, সেক্ষেত্রে আমার উপর যে পরিমাণ নির্যাতন হতে পারে তাতে আমারও জীবনহানি হতে পারে বা প্রাণহানি হতে পারে। এই ভয়ের সংস্কৃতির কারণে কিন্তু এইরকম দুর্ঘটনাগুলো ঘটে। এই বিষয়গুলো আমরা অনেকদিন ধরেই দেখতেছি কিন্তু সংশোধন হচ্ছে না। কারণ আমরা নিজেরাই ভালো না। আমরা কখনোই দেখি না যে এখানে দোষ কার। যে বড় গাড়ি থাকে আমরা তাকে দোষ দিয়ে তাকে অর্থাৎ ১ম এ মারতে যাই। কিন্তু এই যে দুর্ঘটনাটি ঘটলো, এই বাইকের উদাহরণ যদি টানি, তাহলে এখানে কি বাস চালকের কোনো দোষ আছে? শুরুর দিকে যদি বলি, এই রাস্তায় লবণের প্রচুর ট্রাক চলাচল করে যার কারণে রাতের বেলা রাস্তা পিচ্ছিল থাকে। এটি কিন্তু নতুন কোনো ঘটনা না। আবার শীতের সময় কুয়াশার কারণে রাস্তা পিচ্ছিল থাকে। এগুলো নতুন কোনো ঘটনা না। আর সবচেয়ে বড় কথা এখানে তো মূল দোষ অর্থাৎ বাইক কেন মহাসড়কে চলবে তাও রাতের বেলা? সবচেয়ে বড় কথা যেটা। এরকম বড়, বড় গাড়ির সাথে বিশ্বের কোন দেশে এরকম বাইক চলতে পারে? আমাকে কি কেউ দেখাতে পারবেন? আমি জানি কেউ পারবেন না। কিন্তু বাংলাদেশে চলে। বাইকাররা এখন নতুন করে একটা ট্রেন্ড শুরু করেছে। তারা হচ্ছে রাত বিরাতে গ্রুপ ট্যুর দেয়। বা নিজেরাই গ্রুপ ট্যুরে বের হয়ে পড়ে এরকম বাইক নিয়ে। এটা কিন্তু কোন নিয়মের মধ্যে পড়ে না। শুধু বাংলাদেশ কেন বিশ্বের কোন নিয়মের মধ্যে পড়ে না। এরকম হাইওয়েতে বড়, বড় বাসগুলোর সাথে এরকম বাইক চলবে। আবার বাইকার যারা আছেন তারা সবাইকে নিয়ম শেখান কিভাবে চলতে হবে। তারা সবসময় দাবি তুলেন অনিবন্ধিত যানবাহন চলতে পারবে না, ফিটনেসবিহীন যানবাহন চলতে পারবে না, অবৈধ চালক চলতে পারবে না। কিন্তু এইসব বাইকারের কি চলার রাস্তায় কোন পারমিশন আছে? অথচ তারা আবার নিয়ম শেখান। বাইকারদের শুনতে কষ্ট লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা। এখনো পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে এই বাইকের জন্য এবং সবচেয়ে বেশি মৃত্যু হয় বাইক আরোহীদের। তবুও আমরা কেউ সচেতন হচ্ছি না। দিন, দিন রাত বেরাতে এরকম বাইক নিয়ে ট্যুর দেয়া, বাইক নিয়ে মহাসড়ক দাপিয়ে বেড়ানো এগুলো বাড়ছে। কারণ বাইকারদেরকে শাস্তির আওতায় আনা হয় না। এখানে মূল শাস্তি হওয়া দরকার বাইকারের। তার থেকেও বড় বিষয় যদি বলি, তাহলে যারা ইঞ্জিনিয়ার এই রাস্তা বানিয়েছে সড়ক ও জনপথ তাদেরকে ধরতে হবে। তারা কেন এরকমভাবে রাস্তা বানাচ্ছে? তারা কেন তদারকি করছে না রাস্তাগুলোর কি অবস্থা? রাস্তা ভাঙাচোরা থাকে। রাস্তা হচ্ছে এত চাপা যে ২ টা গাড়ি ঠিকমতো পাস হইতে পারে না। মানে রাস্তার তো সমস্যার শেষ নেই। এই বিষয়গুলো নিয়ে আমি এর আগে অনেকবার কথা বলেছি। কিন্তু আমরা দিন শেষে কাউকেই ধরি না। আমরা দিন শেষে শুধুমাত্র ধরি বড় গাড়ির যে চালক তাকে। কারণ তাকে সাপোর্ট দেওয়ার মতো তো কেউ নাই। না বাস কোম্পানি দেয়, না হচ্ছে কোনো প্রশাসনের কেউ দেয়। সে হচ্ছে গরিব মানুষ ফলে তাকে মারা খুব সহজ। এ কারণে সবাই মিলে তাকে মারে। কিন্তু এই প্রবণতা থেকে যদি আমরা বের হতে পারি যে না আমরা আগে দেখব কার দোষ, তারপর হচ্ছে আমরা অ্যাটাকে যাবো, তাহলে কিন্তু এই দুর্ঘটনাটি দেখতে হতো না আমাদের। শুধু এই দুর্ঘটনা না, এরকম বহু দুর্ঘটনা আছে যেখানে চালক বুঝতে পারে একটি দুর্ঘটনা হয়েছে, তারপরেও সে তার গাড়ি আরো জোরে টান দেয়। কারণ তাকে যাতে কেউ ধরতে না পারে, তাকে যাতে কেউ মারতে না পারে, অর্থাৎ তার যে সেফটি, সেই সেফটিটা আগে সে নিশ্চিত করে। কিন্তু এই সেফটি তো তার অনেক আগে নিশ্চিত হওয়ার দরকার ছিল। দুর্ঘটনা যদি ঘটে থাকে তাহলে সে আইনের কাছে যাবে। যদি তার দোষ হয়ে থাকে সে আইনের কাছে যাবে এবং সেটা খুব স্মুথলি হবে। সে গাড়ি থেকে নামবে, নেমে দেখবে, সে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবে। কিন্তু এই প্রবণতা আমাদের দেশে এখনো পর্যন্ত তৈরি হয়নি। এর দায় আমাদের সবার আছে। আমরা কেউ এই শব্দের দায় এড়াতে পারি না। এই দুর্ঘটনাটি বড় একটি শিক্ষা দিয়ে যায় আমাদের যে আমরা যদি এখান থেকে সচেতন হতে পারি,
তাহলে হয়তো পরবর্তীতে কোনো দুর্ঘটনা ঘটলেও হয়তো লোকটি বেঁচে যাবে। এখানে উদ্ধার কাজ খুব গুরুত্বপূর্ণ। সেখানে বাসের স্টাফ যারা আছেন আপনারা চেষ্টা করবেন যে কোনো একটি দুর্ঘটনা ঘটলে এরকম বাস টান না দিতে। সেটা বাস হোক, যেকোনো গাড়ি হোক। আপনারা চেষ্টা করবেন যেকোনো দুর্ঘটনা ঘটলে যতটুকু দ্রুত সম্ভব গাড়ি থামানো এবং তাকে উদ্ধার করা। তাকে দেখা, প্রয়োজনে তাকে হাসপাতালে নেয়া। তাহলে হয়তো লোকটি বেঁচে যেতে পারে। এখানে আমাদের সবার দায় আছে। আর আমাদের এই সমাজের যে সংস্কৃতি সেটি বদলাতে হবে। তা না হলে এই দেশের রাস্তাঘাট কখনোই ভালো হবে না, রাস্তা যত বড়ই হোক। আমরা ৪ লেন, ৮ লেন পর্যন্ত মহাসড়ক দেখেছি, কিন্তু সেখানে নিয়ম কেউ মানে না। বড় গাড়ির সাথে পাল্লা দিয়ে ছোট গাড়ি চলতেছে, অথচ তাদের জন্য পাশের যে রাস্তা বানানো আছে সার্ভিস লেন, সেটি ফাঁকা পড়ে আছে। যাই হোক, আমার কথাগুলো শুনলে কষ্ট লাগতে পারে, কিন্তু আমি যা বলছি এটি বাস্তব এবং এগুলোই ঘটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।